সবাইকে আদাব ও নমস্কার। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, লাকি কিন্সম্যান বা সৌভাগ্য আত্মীয়। দ্বিতীয়ত, আনলাকি কিন্সম্যান বা দুর্ভাগ্য আত্মীয়। এবং আরেকটা হচ্ছে MFLO এর চার ধারায় যে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন থিওরির কথা বলা হয়েছে, সেই থিওরি নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা একে একে সবগুলো দেখে নিই। কোন একজন ব্যক্তি মারা গিয়েছে, দেখে গেছে তার স্ত্রী, পিতা, দুইটা কন্যা, একটা পুত্রের কন্যা এবং একটা পুত্রের পুত্রকে। এখন এখানে দুইটা নিয়ম প্রযোজ্য হবে, একটা শরিয়া আইন অনুযায়ী আর একটা MFLO অনুযায়ী। তো আমরা প্রথমে শরিয়া আইন অনুযায়ী দেখে নিই। মৃত ব্যক্তির যদি সন্তান অথবা পুত্রের ঘরে সন্তান থাকে, তাহলে ওয়াইফ পাবে 1/8 অংশ, ফাদার 1/6। এখানে 1/6 প্লাস আর কেন পাচ্ছে না, তার একটা কারণ হচ্ছে এই যে আপার গ্রেডের রেসিডুয়ারি আছে, এই কারণে ফাদার এখানে শুধুমাত্র শেয়ারার হিসেবে অংশ পাবে, রেসিডুয়ারি হিসেবে অংশ পাবে না। এখন আমরা জানি মৃত ব্যক্তির যদি পুত্র সন্তান না থাকে এবং কন্যা সন্তান যদি একের অধিক হয়, তাহলে তারা অংশীদার হিসেবে 2/3 অংশ পাবে একত্রে, জয়েন্টলি। এখন হচ্ছে SG এবং SS। এখানে এস কে বলা হয় লাকি কিন্সম্যান। কেন বলা হয়? আমরা জানি মৃত ব্যক্তির যদি একের অধিক কন্যা সন্তান থাকে, তাহলে পুত্রের ঘরের কন্যা কি হবে, এক্সক্লুড হতো, এখানে বাদ যেত। যদি SS না থাকতো তাহলে SD বাদ যেত। যেহেতু SS এখানে উপস্থিত হয়েছে এবং এর সৌভাগ্যক্রমে সে সম্পত্তি পাচ্ছে, এজন্য এখানে SS কে বলা হয় লাকি কিন্সম্যান। তো এটি একই অঙ্কে লাকি কিন্সম্যান থিওরি রয়েছে এবং একই অঙ্কে আবার ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন থিওরি অ্যাপ্লাই করা যাবে। কোন ক্ষেত্রে? আমরা সাধারণ এটা শরিয়া আইন অনুযায়ী করলাম। তো তাদের অংশ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সমর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করলাম, করার পর 3 আর 4 7, 7 আর 16 যোগ করলে হয় 23, কিন্তু সম্পত্তি আছে 24 ভাগ, তাহলে 1/24 এই অংশটা কি হবে, এরা দুজন পেয়ে যাবে। কিভাবে পাবে? এটা হচ্ছে এদের 2:1 এই অনুপাতে পাবে। তো এই নিয়মটা যেহেতু আমরা অনেক আগে শিখে, সেহেতু এটা এখানে আর অ্যাপ্লাই করলাম না। এখন দেখে নেন, এই একই অঙ্কটা যদি ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন থিওরি অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে? তাহলে এই যে আমরা এই অংশটা আলাদা করে দেব, এই অংশটা আলাদা করে ঠিক আগের অঙ্কটাই যদি আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন অ্যাপ্লাই করি, তাহলে এই নিয়মে করতে হবে। অর্থাৎ ওয়াইফ এবং ফাদারকে তাদের অংশ দিয়ে দিলাম, দিয়ে সমর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করলাম, করার পর এই যে 3 আর 4 যদি আমরা মানে 24, মোট সম্পত্তির 24 অংশ, এর মধ্যে থেকে 7 অংশ যদি আমরা বাদ দিই, তাহলে থাকে 17। অর্থাৎ 17/24 এই অংশটা এই তিনজন ব্যক্তি আসামি হিসেবে পাবে। এখন হচ্ছে এই তিনজনকে কিভাবে আমরা ভাগ করে দেব? আমরা ধরে নিব ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা কি, এটা আগে আমাদের জানতে হবে। যে ব্যক্তির সম্পত্তি বন্টিত হবে তার নাম হচ্ছে কিউ। এই কিউ এর দুইজন সন্তান রয়েছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে আর। এই পি এর পুত্র একজন আছে। চিত্রটাতে কিউ নামক এক ব্যক্তি, এই ব্যক্তির সম্পত্তি কি করতে হবে, বন্টন করব। তো সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে ধরেন এর দুইটা পুত্র সন্তান ছিল। কিউ জীবিত থাকতে তার দুইটা পুত্র সন্তান ছিল, কিন্তু পি নামক এই পুত্র সন্তান কিউ নামক ব্যক্তিটা মৃত্যুর পূর্বেই সে মারা গিয়েছে। এখন তার রয়েছে শুধুমাত্র আর নামক একটা পুত্র সন্তান এবং পি এর এক পুত্র P1। তো এই ক্ষেত্রে এই ব্যক্তিটা হয়ে যাচ্ছে কি, কিউ এর SS হয়ে যাচ্ছে, আর এই হয়ে যাচ্ছে S। তো এই ক্ষেত্রে কি আমরা জানি, শরিয়া আইন অনুযায়ী নিকটবর্তী আত্মীয় দূরবর্তীকে এক্সক্লুড করে। তো এখানে পুত্রের উপস্থিতির কারণে পুত্রের পুত্র সম্পত্তি পাইতো না। আমরা জানি যে নিকটবর্তী দূরবর্তীকে এক্সক্লুড করে,
এই কারণে এই শরিয়া আইন অনুযায়ী এখানে কি হতো, পুত্রের পুত্র সম্পত্তি পেত না। তো এই ক্ষেত্রে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে এই ব্যক্তি তার পিতার স্থলে গিয়ে বসে সম্পত্তি নেবে, অর্থাৎ ধরে নিতে হবে যে পি বেঁচে আছে, অর্থাৎ পি বেঁচে থাকলে পি এর যে অংশ প্রাপ্য হতো ওই অংশটাই P1 পেয়ে যাবে। এটা হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। তো এখন যেহেতু এই যে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা দেখলাম যে মৃত ব্যক্তি যে এই যে এই ব্যক্তি তখন স্ট্যাটাস হবে কি তার পূর্ববর্তী ব্যক্তিটার, মানে তার পিতার। এই যে এস এস যে সম্পত্তিটা পেত সেই সম্পত্তিটা সে পাবে, আবার এখানে তাই এস এস যে সম্পত্তিটা পেত সে একই সম্পত্তি এস এস পাবে। তাহলে এই ম্যাথে আমরা কি দেখছি, যে মৃত ব্যক্তির ধরে নিলাম এমএফএল অনুযায়ী মৃত ব্যক্তির দুইটা ডটার রয়েছে আর সান রয়েছে দুইটা। তো এই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ম্যাথ করার জন্য সমাধান বের করার জন্য 2:1, এখানে পুত্র আছে 2, 2 গুণন 2, আর কন্যা আছে 2, 1 গুণন 2, তাহলে 4 2 অর্থাৎ 6 হচ্ছে 4 6 2 6, অর্থাৎ 2 কন্যা সন্তান পাবে 6 ভাগের 2 ভাগ, আর 2 পুত্র সন্তান পাবে 6 ভাগের 4 ভাগ। এখন এই যে অনুপাত কোন সম্পত্তি থেকে পাবে, এই যে অবশিষ্ট সম্পত্তি থেকে পাবে, অর্থাৎ 17/24 এর কত অংশ, ডটারের ক্ষেত্রে পাবে হচ্ছে এই যে 2/6, আর সানের ক্ষেত্রে হবে 4/6। এতো এটা দেখলাম আমরা লাকি কিন্সম্যান। এবার আমরা দেখব আনলাকি কিন্সম্যান। কোনো একজন ব্যক্তি মারা গেছে, রেখে গেছে হাজবেন্ড, ফাদার, মাদার, ডটার এবং এসডি কে। তো এই ক্ষেত্রে আমরা এখানে এসএস কে রাখিনি, এই কারণে যে এরপরে আমরা বোঝানোর জন্য এটাকে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে দেখেন সাধারণভাবে সম্পত্তি কিভাবে বন্টিত হতো। হাজবেন্ড পাতো 1/4, ফাদার পাতো 1/6 প্লাস, আর আমরা জানি মৃত ব্যক্তির যদি পুত্র সন্তান বা পুত্রের ঘরের পুত্র না থাকে এবং যদি কন্যা সন্তান থাকে অথবা এসডি থাকে তাহলে একই সাথে সে শেয়ারার এবং একই সাথে রেসিডেন্ট হিসেবে সম্পত্তি পায়। মা পাবে হচ্ছে 1/6, ডটার পাবে হাফ, এবং ডটার হাফ পালে এসডি পায় 1/6। এক্ষেত্রে সে 1/6 অংশ পেত। তো এই ক্ষেত্রে অংশটা পেত। এক্ষেত্রে যদি আমরা এখানে এস এস কে নিয়ে আসি, এস এস কে নিয়ে আসি তাহলে কি হয়ে যাচ্ছে, এ আর এই অংশটা পাচ্ছে না এবং এখানে সে শুধুমাত্র শেয়ারের অংশ হিসেবে অংশ পাচ্ছে, আর এরা দুজন জয়েন্টলি হয়ে যাচ্ছে রেসিডুয়ারি, জয়েন্টলি হয়ে যাচ্ছে রেসিডুয়ারি। তো এই ক্ষেত্রে আমরা যদি সম্পত্তিগুলো বন্টন করে দিই, দেখা গেল তো এই ক্ষেত্রে আমরা সম্পত্তি বন্টন করে দেখি যে 12 ভাগের 13 ভাগ, অর্থাৎ এক অংশ বেশি বন্টন করা হয়ে গেছে, মানে যত সম্পত্তি আছে তার চেয়ে বেশি সম্পত্তি বন্টন করা হয়ে গেছে। এক্ষেত্রে এরা 0 পাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে যদি এসএস না থাকতো তাহলে এসডি 1/6 হিসেবে সম্পত্তি পেত এবং পরবর্তীতে আউল নীতির মাধ্যমে হয়তোবা অংশটা কমে যাচ্ছে। যদি এখানে এসএস না থাকতো তাহলে এসডি 1/6 অংশটা শেয়ার হিসেবে পেত। তবে যেহেতু সম্পত্তি বেশি বন্টিত হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে ডক্ট্রিন অফ আউলের মাধ্যমে তার অংশটা কমে যেত, কিন্তু একবারে বঞ্চিত হতো না। কিন্তু যেহেতু এখানে এসএস উপস্থিত হয়েছে সেহেতু এখন তার অংশ 0 হচ্ছে, আর এটাকে বলা হয় আনলাকি কিন্সম্যান, অর্থাৎ এর উপস্থিতির কারণে সে কোনো অংশই পাচ্ছে না।
তো এখানে যদি আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন প্রয়োগ করি তাহলে আগের মতোই অঙ্কটা হয়ে যাবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। এখন আমরা শিখব যে আপার গ্রেডের এসডি লোয়ার গ্রেডের এসএস এর সাথে রেসিডুয়ারি হয়। কোন একজন ব্যক্তি মারা গেছে, রেখে গিয়েছে তার ওয়াইফ, মাদার, দুইটা ডটার, একটা এসডি এবং একটা এসএসএসকে। অর্থাৎ দেখেন এখানে হচ্ছে এটা থার্ড জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন। তাহলে যদি আমরা আগে কি দেখলাম যে আপার গ্রেডের এসডি লোয়ার গ্রেডের এসএস এর সাথে কি হয়, জয়েন্টলি রেসিডুয়ারি হয়। এখানে এখানে এসএসএস হচ্ছে লাকি কিন্সম্যান, কারণ 2D থাকলে এসডি বঞ্চিত হতো, কিন্তু এসএসএস এর কারণে সে সম্পত্তি পাবে, তবে রেসিডুয়ারি হিসেবে যদি অবশিষ্ট কিছু থেকে থাকে তবে সম্পত্তি পাবে। এটা হচ্ছে আপনার লোয়ার গ্রেডের এসএস এর সাথে আপার গ্রেডের এসডি সম্পত্তি পায়। এই একই নিয়ম প্রযোজ্য হতো যদি এখানে এসএসডি থাকতো আর এখানে আরেকটা এসএস থাকতো, তারপরে দুজন কি হতো, রেসিডুয়ারি হিসেবে সম্পত্তি পেত। তো বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।